আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। তো সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে গ্রামারের একটা নতুন টপিক নিয়ে আসলাম। সেটা হচ্ছে কোয়েশ্চেন ট্যাগ বা ট্যাগ কোয়েশ্চেনের ব্যবহার। তো আমি কিন্তু আমার পূর্বের ভিডিওতে ট্যাগ কোয়েশ্চেনের ব্যবহার নিয়ে আলোচনা করেছি। তো সেখানে বলেছিলাম যে পার্ট 1 এ আসলে সম্পূর্ণ বিষয়টা আলোচনা করা যাবে না। তো আমি সেখানে বলেছিলাম যে দুটি ভিডিওতে আমি এই ট্যাগ কোয়েশ্চেনটি দেখিয়ে দিব। তো আজকে আমি দ্বিতীয় পার্টটি নিয়ে আসলাম। তো অবশ্যই আপনারা পার্ট 1 টি দেখে নিবেন। তা না হলে কিন্তু দ্বিতীয় পার্টটি কিছুই বুঝবেন না। কারণ পার্ট 1 এ বিস্তারিতভাবে আলোচনা করেছি কিভাবে গঠন হয়, কিভাবে ব্যবহৃত হয়। তো আজকে পার্ট 2 হচ্ছে রুলস নিয়ে আলোচনা করব। তো আর কথা না বলে মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো মূল ভিডিওটি দেখতে চোখ রাখুন সাবির একাডেমি চ্যানেলে। তো সবাই দেখতে থাকুন। এই যে এখানে দেখুন, আমি এখানে ট্যাগ কোয়েশনের রুলস নিয়েছি দেখুন। তো আমি পূর্বের ভিডিওতে কিন্তু আগে বলেছি, আমি পূর্বের ভিডিওতে কিন্তু রুলস 2 পর্যন্ত আলোচনা করেছি এবং ট্যাগ কোয়েশন কিভাবে গঠিত হয়, স্ট্রাকচার এগুলো নিয়ে আলোচনা করেছি এবং ভার্বের সংক্ষিপ্ত রূপ নিয়ে উভয়ের ভার্বের সংক্ষিপ্ত রূপ নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমি রুলস নিয়ে আলোচনা করব দেখুন। রুল সি, মূল সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে ট্যাগ কোয়েশনটি নেগেটিভ হবে। যদি মূল সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হয়, অ্যাফার্মেটিভ হচ্ছে হ্যাঁ বোধক, আর ট্যাগ কোয়েশনটা তাহলে কি হবে? নেগেটিভ হবে। মানে অবভিয়াসলি এটা বুঝতে যাচ্ছেন যে একটা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে পরেরটি হবে নেগেটিভ, আর যদি একটি নেগেটিভ হয় আর পরেরটি হবে অ্যাফার্মেটিভ। ঠিক আছে, একটি আরেকটির বিপরীত। তো এখানে দেখুন রাজু, এক্সাম্পল দেখুন, রাজু ওয়াজ স্টাডিং ওয়েল। ঠিক আছে, এখানে দেখুন ওয়াজন্ট হি। এখানে আমি কিন্তু পূর্বের ভিডিওতে আলোচনা করেছি যে কোনো পার্সন বা ব্যক্তির ক্ষেত্রে না প্রনাউন, তার প্রনাউন হবে কি? হি। এগুলো কিন্তু আমি পূর্বের ভিডিওতে আলোচনা করেছি, সেখান থেকে অবশ্যই দেখে নিবেন, তা না হলে কিন্তু কিছুই বুঝবেন না। আর আরেকটি কথা হচ্ছে এই রুলসগুলো অবশ্যই আপনার খাতার মধ্যে নোট করে নেবেন, ঠিক আছে, এবং প্র্যাকটিস করবেন। তারপরে দেখুন রাজু ওয়াজ স্টাডিং ওয়েল কমা ওয়াজন্ট হি। তো রুলস অনুযায়ী এখানে অ্যাফার্মেটিভ, কমার আগে যে সেন্টেন্সটা আছে এটা হচ্ছে অ্যাফার্মেটিভ। তো অবভিয়াসলি যেটা পরে হবে সেটা হবে কি? নেগেটিভ। এজন্য এখানে ওয়াজন্ট হি হয়েছে এবং লাস্টে কি? প্রশ্নবোধক চিহ্ন। ঠিক আছে, তারপরে দেখুন মূল সেন্টেন্সটি নেগেটিভ হলে ট্যাগ কোয়েশনটি অ্যাফার্মেটিভ। মানে আমি পূর্বে বলেছি যে একটি অপরটির বিপরীত হবে। ঠিক আছে, তো দেখুন ইউ শুডন্ট, এখানে হচ্ছে যে নেগেটিভ, কমার আগে হচ্ছে নেগেটিভ, তার এর জন্য পরে হয়েছে কি? শুড ইউ, মানে অ্যাফার্মেটিভ। ঠিক আছে, তারপর নেক্সট দেখুন রুল 5, রিকোয়েস্ট বাচক ইম্পারেটিভ বাক্যে সাধারণত রিকোয়েস্ট বাচক মানে কি? অনুরোধ। রিকোয়েস্ট মানে কি? অনুরোধ। ইম্পারেটিভ, ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা কি বোঝায়? আদেশ, উপদেশ, অনুরোধ এগুলো বোঝায় না। তো দেখুন বাচক সাধারণত ক্যান, ক্যান ইউ, ক্যান নট ইউ, কুড ইউ, কুডন্ট ইউ, উইল ইউ ও নট ইউ, উড ইউ শব্দগুলো ট্যাগ কোয়েশনে বসে। তো একটা এক্সাম্পল দেখুন, ডোন্ট ডিস্টার্ব মি প্লিজ, উড ইউ অথবা উইল ইউ। এখানে ডোন্ট ডিস্টার্ব মি প্লিজ, তুমি আমাকে ডিস্টার্ব করো না, এখানে কি বোঝাচ্ছে? অনুরোধ করা বোঝাচ্ছে। তো অবভিয়াসলি আমি কি বলেছিলাম যে রিকোয়েস্ট বাচক ইম্পারেটিভ বাক্য, এটা কি ইম্পারেটিভ বাক্য। তাহলে ইম্পারেটিভ বাক্য কি হবে আমি বলেছিলাম ট্যাগ কোয়েশনে? ক্যান ইউ অথবা ক্যান নট ইউ। তো এখানে যেহেতু আমার আগে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ আছে, সরি নেগেটিভ আছে, এজন্য পরেরটা কি হয়েছে? অ্যাফার্মেটিভ হবে। আর যদি এখানে অ্যাফার্মেটিভ হতো তাহলে কি হতো? নেগেটিভ হতো। এজন্য উড ইউ এবং উইল ইউ বসেছে। ঠিক আছে, তারপর নেক্সট দেখুন অর্ডার অ্যাডভাইস সূচক ইম্পারেটিভ বাক্যে ট্যাগ হিসাবে উইল ইউ অথবা ও নট ইউ ব্যবহৃত হয়। অর্ডার অ্যাডভাইস সূচক ইম্পারেটিভ, তো ইম্পারেটিভ কি বোঝায়? আদেশ বোঝায়, উপদেশও বোঝায়। ঠিক আছে, তো ইম্পারেটিভ বাক্যে ট্যাগ কোয়েশন হিসাবে উইল ইউ অথবা ও নট ইউ ব্যবহৃত হয়। এক্সাম্পল দেখুন, কিপ সাইলেন্ট হিয়ার, তুমি এখানে চুপ থাকো। ঠিক আছে, এটা কি করলো? মানে আদেশের মতো বোঝাচ্ছে, এজন্য এখানে ও নট ইউ, ও নট ইউ। তো এখানে ইউ কেনে বসেছে? তো আমি কিন্তু অবশ্যই এগুলা পূর্বের ভিডিওতে আলোচনা করেছি, সেখান থেকে দেখে নেবেন। এখন বিস্তারিত আলোচনার কোনো মানে হয় না, আমি বলবো আমার পূর্বের ভিডিওতে দেখে নিন, তাহলে ইনশাল্লাহ অবশ্যই প্রণয়নগুলো কি হবে যে সহজেই বুঝে যাবেন। তো এখানে দেখুন কিপ সাইলেন্ট হিয়ার কমা ও নট ইউ, এখানে এই যে কমার আগের অংশ যেটা এটা হচ্ছে কি? অ্যাফার্মেটিভ, এর জন্য পরের অংশটা কি হচ্ছে? নেগেটিভ। ওকে, তারপর নেক্সট দেখুন রুল 7, লেটাস অথবা লেটস দ্বারা প্রস্তাব, পরামর্শ বোঝালে আমরা সাধারণত জানি কি? লেট ওয়াজ অথবা লেটস দ্বারা সাধারণত কি বোঝায়? প্রস্তাব বোঝায়, পরামর্শ বোঝায়। বোঝালে ট্যাগ কোয়েশনে শ্যাল উই ব্যবহৃত হয়। ট্যাগ কোয়েশনে কি ব্যবহৃত হয়? শ্যাল উই ব্যবহৃত হয়। তো দেখুন লেট আস গো দেয়ার, তো রুলস অনুযায়ী এখানে লেট আস দ্বারা শুরু হয়েছে, তাহলে কমার পরে কি হবে? শ্যাল, সরাসরি শ্যাল উই হবে, যে শ্যাল উই। ঠিক আছে, তারপর নেক্সট দেখুন, কিন্তু লেট দ্বারা প্রস্তাব না বোঝালে, অনেক ক্ষেত্রে শুধু লেট দ্বারা প্রস্তাব বোঝাবে না, অন্য কিছুও বোঝাবে।
তো দেখুন, কিন্তু লেট দ্বারা প্রস্তাব না বোঝালে ইম্পারেটিভ সেন্টেন্সের নিয়ম অনুসারে ট্যাগ করতে হবে। ইম্পারেটিভ সেন্টেন্সের নিয়ম অনুসারে, তো ইম্পারেটিভ সেন্টেন্সের নিয়ম অনুসারে কি বলেছিলাম, যে শ্যাল ইউ, উইল ইউ, শুড ইউ, এগুলো ব্যবহৃত হয়। তো দেখুন, লেট দ্যাম গো, উইল ইউ, ঠিক আছে, এগুলো রুলস গুলোকে অবশ্যই প্রাধান্য দিতে হবে এবং সেই অনুযায়ী প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। তো রুল 8 দেখুন, স্টেটমেন্ট এর সাবজেক্ট এভরিবডি, স্টেটমেন্ট এর সাবজেক্ট এভরিবডি, সামবডি, এভরিওয়ান, সামওয়ান, এনিওয়ান, নোবডি, নান ইত্যাদি হলে তখন ট্যাগ কোয়েশনের সাবজেক্ট হিসাবে দে বসে। এগুলো সরাসরি যদি ব্যবহৃত হয় তাহলে কি বসে, দে বসে। কোনগুলো থাকলে, এভরিবডি থাকলে, সামবডি থাকলে, এগুলা কোথায় থাকবে, ট্যাগ কোয়েশনের বাক্যের প্রথমে থাকবে। এই যে দেখুন, এই যে এভরিবডি, এভরিবডি ইজ হ্যাপি হিয়ার, তো রুলস অনুযায়ী কি হবে, দে হবে। তো এভরিবডি ইজ হ্যাপি হিয়ার কমা আরন্ট দে। এখন প্রশ্ন হচ্ছে আরন্ট কেন বসেছে, ইজটা কি হয়েছে, আর হয়েছে। আমি কিন্তু এগুলা অক্সিলারি ভার্বের সংক্ষিপ্ত রূপগুলাও আমি আমার পূর্বের ভিডিওতে দিয়ে দিয়েছি, সেখান থেকে অবশ্যই দেখে নেবেন, ঠিক আছে। তো আরন্ট দে, তারপর দেখুন রুলস 9, স্টেটমেন্টের সাবজেক্ট যদি নাথিং হয় তবে সেক্ষেত্রে কোয়েশন অংশে কর্তা হিসাবে ইট বসে, মানে সাবজেক্ট হিসাবে ইট বসে। সাবজেক্টের বাংলা হচ্ছে কর্তা, সাবজেক্ট হিসাবে ইট বসে নাথিং ব্যবহৃত হলে স্টেটমেন্টে। দেখুন, নাথিং হ্যাজ হ্যাপেন্ড কমা হ্যাজ ইট। তো আমি কি বলেছিলাম, নাথিং হ্যাজ, এখানে হ্যাজ হচ্ছে কি ভার্ব নিলাম, ভার্ব অক্সিলারি ভার্ব নিলাম, তারপর হচ্ছে ইট, এই যে কি বসে অংশ কর্তা হিসাবে কি বসে, ইট বসে। এই যে ইট বসে দিলাম, তারপর প্রশ্নবোধক চিহ্ন, এই প্রশ্নবোধক চিহ্ন ইন্টারোগেশন, তারপর হচ্ছে ধরুন আশ্চর্যবোধক চিহ্ন, এগুলো কিন্তু আমি পূর্বে ভিডিওতে আলোচনা করেছি, ঠিক আছে। রুল 10, মূল বাক্যে কোনো সাহায্যকারী ভার্ব না থাকলে ট্যাগ হিসাবে, মানে যদি মূল বাক্যে যদি কোনো একটা সাহায্যকারী ভার্ব নেই, তখন ট্যাগ হিসেবে কোন ভার্বগুলো ব্যবহার করবেন। দেখুন, যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে কি বসবেন, ডো, ডাজ, ডিড, এগুলো অ্যাফার্মেটিভের ক্ষেত্রে। যদি নেগেটিভ হয় তাহলে ডো নট, ডাজ নট, ডিড নট বসে, ঠিক আছে। আবারও বলছি, অ্যাফার্মেটিভের ক্ষেত্রে বসবে যদি সাহায্যকারী ভার্ব না থাকে, তাহলে ডো, ডাজ, ডিড। আর যদি নেগেটিভ হয় তাহলে ডো নট, ডাজ নট, ডিড নট বসে, ওকে। এক্সাম্পল দেখুন, শি লাইকস ফ্লাওয়ার, এখানে কিন্তু আপনাকে বুঝতে হবে এটা কোন টেন্স, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে, ঠিক আছে। আমি কিন্তু টেন্সের প্রত্যেকটা স্ট্রাকচার নিয়ে আলোচনা করেছি, এখন এই ফিউচার টেন্স, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স নিয়ে আমি আলোচনা করেছি আমার ভিডিওতে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। তো এখানে দেখুন, শি লাইকস ফ্লাওয়ার, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তো সেই ক্ষেত্রে এখানে ভার্বের সাথে এস বা এস যোগ করা হয়েছে, এজন্য কি বসেছে, ডাজ বসেছে, এবং ডাজের সাথে নট বসেছে, কারণ এটা হচ্ছে অ্যাফার্মেটিভ, এর জন্য পরের সেন্টেন্সটা কি হচ্ছে, নেগেটিভ, ডাজন্ট শি। আবার আর কি দেখুন, আই ওয়ার্ক সিনসিয়ারলি, তারপর হচ্ছে ডো নট, ঠিক আছে, এটা ইনডিফিনিট টেন্স এবং ভার্বের সাথে এস বাই এস নেই, এর জন্য কি বসেছে, ডো নট বসেছে। আর যদি পাস্ট টেন্স হতো তাহলে কি বসতো, ডিড বসতো, ঠিক আছে। তো তারপরে দেখুন, বাক্যের শুরুতে দেয়ার ইজ, দেয়ার আর থাকলে, বাক্যের শুরুতে কি থাকবে, দেয়ার ইজ থাকবে অথবা দেয়ার আর থাকবে, তাহলে ট্যাগ কোয়েশন অংশে ইজন্ট দেয়ার অথবা আরেন্ট দেয়ার ব্যবহৃত হবে, ওকে। এক্সাম্পল দেখুন, দেয়ার ইজ ক্যাট আন্ডার দ্য টেবল, তাহলে রুলস অনুযায়ী কি আছে, বাক্যের শুরুতে দেয়ার ইজ আছে, তো কি হবে, ইজন্ট দেয়ার হবে অথবা আরেন্ট দেয়ার হবে, এখানে ইজন্ট দেয়ার হবে, ঠিক আছে। তারপর দেখুন, প্রদত্ত বাক্যে যদি কোনো বাক্যের ক্ষেত্রে আবার মান্থ থাকে, আর্থ থাকে, রিভার, মাদারল্যান্ড, শিপ, কান্ট্রি, ফ্রেন্ড ইত্যাদি থাকে, তবে তাদের ক্ষেত্রে শি বসে। এগুলো কিন্তু মানে কোনো স্ত্রীলিঙ্গকে প্রকাশ করে, ঠিক আছে। এগুলা কি মান, আর্থ, রিভার, মাদারল্যান্ড, এগুলা কিন্তু শি প্রকাশ করে, মানে স্ত্রীলিঙ্গ, ঠিক আছে। কিন্তু সানের ক্ষেত্রে হি বসে, হি আবার কি বসে, পুংলিঙ্গকে প্রকাশ করে, ঠিক আছে, এজন্য এখানে হি বসবে। এক্সাম্পল দেখুন, দ্য সান গিভস আস হিট, ডাজন্ট হি, এখানে হি কেন বসাচ্ছে, কারণ এখানে সান, সান আমি কিন্তু বলে দিচ্ছি, কিন্তু সানের ক্ষেত্রে হি বসে আর বাকি অন্য সব ক্ষেত্রে শি বসে। তো সান গিভস আস হিট, ডাজন্ট হি, এখন প্রশ্ন হচ্ছে এখানে ডাজ কেন বসেছে। এই যে দেখুন, ভার্বের সাথে এস বাই এস যোগ করা হয়েছে প্রেজেন্ট টেন্সে, তো প্রেজেন্ট টেন্সে ভার্বের সাথে যদি এস বাই এস যোগ করা হয় তাহলে কি বসে, ডাজ বসে। আর যদি কোনো এখানে যদি এস না বসতো তাহলে কি বসতো, ডো বসতো। আর যদি পাস্ট টেন্স থাকতো তাহলে কি বসতো, ডিড বসতো, ওকে। এজন্য এখানে ডাজ বসাচ্ছে, কারণ ভার্বের সাথে এস বাই এস যোগ করা হয়েছে, ডাজন্ট হি। তো
এখানে আরেকটি কথা হচ্ছে, বারবার দেখুন এই যে এখানে যদি নেগেটিভ থাকে, আমি কিন্তু পূর্বেই বলেছি, এখানে যদি কমার আগে যদি নেগেটিভ থাকে তাহলে এটা পজিটিভ হবে। তো আর এই জায়গায় যদি পজিটিভ থাকে, সরি, এই জায়গায় যদি পজিটিভ থাকে তাহলে এই জায়গায় কি হবে, নেগেটিভ হবে। ঠিক আছে। তারপর রুল 13 দেখুন, যদি সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে, একটি সেন্টেন্সে যদি সাবজেক্ট হিসাবে ওয়ান ব্যবহৃত হয় তবে ট্যাগ কোয়েশনে ওয়ান সাবজেক্ট হিসাবে বসে। যদি কোনো একটা সেন্টেন্সে ট্যাগ কোয়েশনে যদি সাবজেক্টটাই থাকে, ওয়ান হিসাবে যদি সাবজেক্টটাই থাকে, তাহলে এই সাবজেক্টটাই ব্যবহৃত হবে। তো একটা উদাহরণ দেখুন বা রুলস এক্সাম্পল দেখুন, ওয়ান শুড লাভ দিস প্যারেন্টস, শুডন্ট ওয়ান। এই যে শুডের কি ফর্ম, নেগেটিভ ফর্ম, ঠিক আছে, নেগেটিভ সংক্ষিপ্ত রূপ। এগুলো কিন্তু আমি অবশ্যই পূর্বে আলোচনা করেছি, সেখান থেকে কিন্তু দেখে নিবেন, তা না হলে কিন্তু কিছুই পারবেন না। তো দেখুন শুডন্ট ওয়ান, তো রুলস অনুযায়ী এই যে বাকি ওয়ান আছে এবং ওয়ানটা সাবজেক্ট হিসাবে এখানে বসেছে। রুল 14 দেখুন, সেন্টেন্সের সাবজেক্ট দিস দ্যাট থাকলে ট্যাগ কোয়েশনে ইট বসে। যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে দিস অথবা দ্যাট থাকে তাহলে ট্যাগ কোয়েশনের পরের অংশটা কি সাবজেক্ট হিসেবে কি বসে, ইট বসে। এবং দিস দোজ থাকলে দে বসে। এখানে দেখুন দিস দ্যাট এবং দিস দোজ কে সাবজেক্ট হিসাবে রাখা যায়। ঠিক আছে। এক্সাম্পল দেখুন, এই যে দিস সাবজেক্ট, এই যে দ্যাট সাবজেক্ট, দিস ইজ এ নাইস বিল্ডিং, তো এখানে ইজন্ট, তো দিজের এখানে দিজের সাবজেক্ট কি হবে, ইট হবে। আমি বলে দিস দ্যাট থাকলে ইট। তারপর দেখুন দ্যাট কাউ ইজ নট স্ট্রং, এখানে যে নেগেটিভ এসেছে, এজন্য কমার পরের অংশটা কি হচ্ছে, পজিটিভ এসেছে। তো এটা কিন্তু অবভিয়াসলি মনে রাখবেন, কমার পূর্বে যদি পজিটিভ থাকে তাহলে পরেরটি নেগেটিভ হবে, আর পূর্বে যদি নেগেটিভ থাকে তাহলে পরেরটি পজিটিভ হবে। এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। ঠিক আছে। তো তারপর দেখুন দ্য কাউ ইজ নট স্ট্রং, কমা ইজ ইট। ঠিক আছে। তো দ্যাট থাকলে রুলস অনুযায়ী কি হবে, যে দ্যাট থাকলে কি হয়, যে দ্যাট থাকলে কি হবে, ইট হবে, যে ইট হবে। ঠিক আছে, ইজ ইট। তারপর রুল 15 দেখুন, সেন্টেন্সে প্রদত্ত সাবজেক্টটি কমন জেন্ডার। ঠিক আছে, কমন জেন্ডার এবং সিঙ্গুলার হলে ট্যাগ কোয়েশনে হি বসে। তো দেখুন এ ডক্টর, কমন মানে কোনো এক জাতীয় বস্তু বা প্রাণীকে বোঝায়। ঠিক আছে, এক জাতীয়। তো দেখুন এ ডক্টর মানে যত ডক্টর আছে সব ডক্টরকে এখানে একসাথে বোঝাচ্ছে। ঠিক আছে। তো এক্ষেত্রে কি বসে, সিঙ্গুলার হলে, এখানে ডক্টর কিন্তু সিঙ্গুলার, কারণ এস কিন্তু যোগ করা হয় নাই। ঠিক আছে, এজন্য কি হবে, সিঙ্গুলার হলে ট্যাগ কোয়েশনে হি বসে, এজন্য এখানে কি ডক্টরের সাবজেক্ট হিসাবে এখানে কি বসেছে, হি বসেছে। এ ডক্টর সার্ভিস পেশেন্টস ডাজন্ট হি। ওকে। রুল 16, কোনো সেন্টেন্সে সাম অফ, কোনো সেন্টেন্সে সাম অফ, নান অফ, মোস্ট অফ, এনি অফ এর পরে যে ওয়ার্ড বা সাবজেক্ট থাকবে সেটি অনুযায়ী ট্যাগ কোয়েশনের সাবজেক্ট হবে। তো আমরা দেখি এক্সাম্পল দেখি, সাম অফ দ্য স্টুডেন্টস আছে, এখানে সাম অফ রুলস অনুযায়ী সাম অফ দ্য স্টুডেন্টস এখানে হচ্ছে সাবজেক্ট। তো এই সাবজেক্ট অনুযায়ী দ্য স্টুডেন্টসের দিয়ে আমরা সাবজেক্ট কি হয়েছে, তো আর প্রেজেন্ট আরেন্ট দে। এখানে দে কেন বসাচ্ছে, স্টুডেন্টস মানে অনেকগুলা বোঝাচ্ছে। ঠিক আছে, দ্য স্টুডেন্টস, এজন্য এখানে দে মানে তারা, স্টুডেন্টস মানে ছাত্ররা। ওকে, আরেন্ট দে। তারপর দেখুন রুল 17, সেন্টেন্সটি এক্সক্লামেটরি হলে, এক্সক্লামেটরি সেন্টেন্সকে, যে সেন্টেন্স দ্বারা আশ্চর্যবোধক কোনো কিছু বোঝায় তাকে আমরা কি বলি, এক্সক্লামেটরি সেন্টেন্স বলি। হলে অ্যাসার্টিভ সেন্টেন্সের মতোই ট্যাগ কোয়েশন করতে হবে। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের ট্যাগ কোয়েশন আমরা কিভাবে করেছি আমি কিন্তু পূর্বেই বলে দিয়েছি। অ্যাসার্টিভ সেন্টেন্সের ট্যাগ কোয়েশন আমরা কিভাবে করব, দেখুন, হাউ বিউটিফুল দ্য ফ্লাওয়ার ইজ, এটা কি সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে, ইজন্ট ইট, এখানে ইট কেন বসেছে, তো অ্যাসার্টিভ সেন্টেন্সে কিন্তু সাধারণত কি হিসাবে, আমি কিন্তু পূর্বে বলে দিয়েছি যে কোন সেন্টেন্সের ক্ষেত্রে অথবা কোন সাবজেক্টের ক্ষেত্রে কোন বার ব্যবহৃত হয়, আমি কিন্তু এটা পূর্বেই বলে দিয়েছি, সেখান থেকে দেখে নেবেন আপনারা। তারপর দেখুন, প্রদত্ত সেন্টেন্সটি যদি কমপ্লেক্স হয় তাহলে প্রিন্সিপাল ক্লোজের উপরে ট্যাগ কোয়েশন করতে হবে। প্রিন্সিপাল ক্লোজ, এটা দেখুন, আই নো দ্যাট হি ইজ অনেস্ট, ডো নট আই। এখানে ডো নট কেন বসেছে, কারণ ডো নট বসার কারণ হচ্ছে এখানে কি ভার্বের এটা কি প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্মের সাথে কি হয়, ডো ব্যবহৃত হয়, জন্য ডো নট আই। ওকে। তারপর 19 দেখুন, সেন্টেন্সের মধ্যে নেভার থাকে, সেলডম, হার্ডলি, স্কার্সলি, ফিউ লিটল,
ফিউ, লিটল ইত্যাদি থাকে, তবে বাক্যটি নেগেটিভ ধরে নিতে হবে। এগুলো থাকলে অবভিয়াসলি বুঝে যাবেন যে বাক্যটি কি নেগেটিভ, মানে তখন আর নট ব্যবহার করতে হবে না। এই ওয়ার্ডগুলো থাকলে বুঝবেন যে বাক্যটা কি নেগেটিভ। তাই এসব ক্ষেত্রে ট্যাগ কোয়েশন অবশ্যই পজিটিভ বা হ্যাবোধক হতে হবে। এই জন্য দেখুন এক্সাম্পল দেখুন, হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস, এখানে রুলস অনুযায়ী কি আছে, ফিউ আছে, তাহলে এই যে হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস এতটুকু পর্যন্ত এটা কি নেগেটিভ, তাহলে পরের অংশটা কি হবে, পজিটিভ হবে, হ্যাজ হি। ওকে, হ্যাজ হি। তো আজকে এই ছিল আমার আলোচনা। তো আমি আবারও বলে নিচ্ছি, এগুলো অবশ্যই খাতার মধ্যে নোট করে নেবেন প্লাস এবং প্র্যাকটিসও করবেন, না নাহলে কিন্তু পারবেন না। তো এগুলো বুঝতে হলে আমি যে পূর্বের পার্ট 1 আলোচনা করেছি সেখান থেকে অবশ্যই আমার পার্ট 1 ভিডিওটি দেখে নেবেন। তা না হলে যে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি এগুলো কীভাবে সাবজেক্ট হিসেবে কোন প্রোনাউন ব্যবহৃত হবে না, এগুলো কিন্তু বুঝবেন না। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর এরকম আরও ভালো টপ টিক্স বেস্ট ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।